সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছে আমি সাইদ আরমান। দর্শক, চীন বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের পণ্য আমদানির সবচেয়ে বড় উৎস দেশটি। আবার বাংলাদেশকে ঋণদাতা দেশ এবং সংস্থার তালিকায় চীন চতুর্থ। বাৎসরিক প্রায় যে ঋণ বাংলাদেশ নেয় তার 10% পাওয়া যায় এই দেশ থেকে। চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আজ আমরা আলাপ করব। আল মামুন মৃধা আজ আমাদের অতিথি, তিনি বাংলাদেশ চায়না চেম্বারের মহাসচিব। আল মামুন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু চীন বাংলাদেশের বাণিজ্য নিয়ে একটু আলাপ করব। একটু শুরুতে যদি একটু আপনি বলেন যে চীনের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে আমরা আমদানি বেশি করি, রপ্তানি অনেকটা তো শূন্যই বলা চলে। একটু আপনার মুখ থেকে একটু জানতে চাই আসলে চিত্রটা কি। চায়না কাস্টমসের ডাটা অনুযায়ী প্রায় $28 বিলিয়ন আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য হচ্ছে। তার মধ্যে 27 বিলিয়ন প্লাসই তারা বাংলাদেশে এক্সপোর্ট করছে এবং বাংলাদেশ থেকে নিচ্ছে আপনার এই অ্যারাউন্ড $700 মিলিয়ন মতো। তো আপনার এই কথাটা আপনি যদি আমদানি রপ্তানির পর্যায়ে যাচাই করেন তাহলে অবশ্যই আমাদের বাণিজ্য ঘাটতিটা অনেক বেশি। বাট গত বেশ কয়েক বছর ধরে তারা যেটা চেষ্টা করছে সেটা হলো বিনিয়োগটা বাংলাদেশে বাড়ানো, যাতে এই ইমব্যালেন্সগুলো না থাকে এবং বাংলাদেশের রপ্তানি যাতে চায়নাতে বাড়ে তার জন্য ধারাবাহিকভাবে তারা বেশ কিছু সুবিধা প্রদান করছে বাংলাদেশকে। এবং আপনারা যেটা দেখলেন যে প্রায় 98% আপনার আমাদের যে প্রোডাক্ট আছে তার ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা তারা দিল। এবং এরপরেও আপনার বাংলাদেশ থেকে যাতে চীনে রপ্তানি বাড়ে তার জন্য বেশ কিছু পলিসির কথা আমরাও দু দেশ থেকেই আলাপ আলোচনা করছি এবং সেইটা হয়তো আপনারা সামনের দিকে দেখবেন যে বেশ কিছু পর্যায়ে আপনার চীনের বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগকারীরা যারা আছেন তারা চীনে প্রয়োজন হয় এমন সব পণ্যগুলো বাংলাদেশে উৎপাদন করে সেটা চীনে এক্সপোর্ট করবেন, যাতে আমাদের বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য ঘাটতিটা পর্যায়ক্রমে কমে আসে। একেবারে ঠিক। বাণিজ্য ঘাটতি আপনি যে পরিসংখ্যানটা দিলেন সেটা চীনের কাস্টমসের, বাংলাদেশের কাস্টমসের পরিসংখ্যানটা একটু কম দেখি আমরা, কিন্তু ঘাটতিটা তো বড় অঙ্কেরই আছে। অফকোর্স। একটু বলবেন যে এই যে সমস্ত পণ্য আমরা আনি, বড় অঙ্কের পণ্যই তো আমাদের আনতে হয়, একটু কি মেজর পণ্য আমরা আসলে চীন থেকে, সেটি যন্ত্রপাতি, কাঁচামাল, কি পণ্য আসলে আনেন আমাদের ব্যবসা? চীনের সাথে দেখুন আমাদের বাণিজ্য ঘাটতিটার বেশ কিছু কার্যকারণ আছে। চীন থেকে মেজর যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি সেগুলো হচ্ছে আমাদের এক্সপোর্টের র মেটেরিয়াল। আমরা আপনারা জানেন যে আমাদের মেইন এক্সপোর্ট আইটেম হলো আপনার গার্মেন্টস এবং টেক্সটাইল। যদি আমরা কনসিডার করি তাহলে গার্মেন্টস এবং টেক্সটাইলের ফেব্রিক, ইয়ার্ন, মেশিনারিজ, কেমিক্যালস এবং টেকনোলজিক্যাল যে সাপোর্টগুলো আছে সেগুলোই আপনার মূলত চীন থেকে আসছে। দ্বিতীয়ত, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা 80%, কিছু সেক্টরে আমরা 60% পর্যন্ত দেখতে পাচ্ছি যে চীন থেকে আমদানিকৃত পণ্য দিয়ে আমরা আমাদের পণ্য উৎপাদন করে, ভ্যালু অ্যাড করে আমাদের পণ্য উৎপাদন করে সেটা আমরা এক্সপোর্ট করছি। একইভাবে যদি আপনি কনসিডার করেন আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, একইভাবে যদি আপনি কনসিডার করেন আমাদের প্লাস্টিক সেক্টর যেটা আছে, এবং যে মেজর ইন্ডাস্ট্রিজগুলো বাংলাদেশে ডেভেলপ করেছে তার প্রতিটা ক্ষেত্রেই ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ এবং তার যে অবকাঠামো আছে সেগুলো তৈরির জন্য যা দরকার সেগুলোই আমরা এখানে মূলত ইম্পোর্ট করি। তার বাইরে বেশ কিছু ফিনিশ প্রোডাক্ট আছে, আপনারা টয়েস দেখছেন, আরও যে নিত্য ব্যবহার্য জিনিসপত্র আমরা চীন থেকে আমদানি করছি, সেগুলোর পোর্শনটা হচ্ছে কম, কিন্তু আমরা ইন্ডাস্ট্রির জন্য যেই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি সেটার পোর্শনটাই বেশি। আচ্ছা, একটু যেহেতু আমাদের আমদানি ব্যয়টা যদিও ইউএনে চালু আছে ব্যবসা বাণিজ্য করার সুযোগ, কিন্তু আমদানি ব্যয়টা আমরা মূলত ডলারেই আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। সম্প্রতি ডলারের দাম প্রতি ডলারে 1 লাফে 7 টাকা বেড়ে গেছে। এতে আপনারা যারা চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে আমদানি করছেন, তাদের আমদানি ব্যয়টাই তো বড় একটা উলম্ফন নাকি? আমি আসলে জিনিসটা 1 লাফে 7 টাকা বেড়েছে এটা দেখি না, আমি দেখি হচ্ছে যে 85 টাকার থেকে এটা এখন 117 টাকায় গেছে। ঠিক আছে। সো আমাদের, এবং যেটা আসলে 117 টাকায় আমরা চাহিদা মতো যোগান পাচ্ছি না কোথাও, বাইরের থেকে ডলার কিনে সেটা জমা দিয়ে আপনার এলসিগুলো করতে হয়,
তাহলে সেটা দেখা যায় যে 124-25 টাকায় যাচ্ছে। সো আমাদের জন্য ডিফারেন্সটা হলো 85 টাকা থেকে 125 টাকা। এইটার হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে যেহেতু চীন আমাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার, খুব স্বাভাবিকভাবেই আমাদের এই ট্রেডের প্রয়োজনে সবচেয়ে বড় আমদানি বিলটাও কিন্তু আমাদের চীনকেই দিতে হয়। একই সাথে সাথে তারা আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার, এবং আপনার তাদের যে প্রজেক্টগুলো অনগোয়িং আছে তার জন্য যে পেমেন্টগুলো আছে সেটাও বেশ বড় অঙ্কের, সেটাও কিন্তু আমাদের ডলারেই দিতে হয়। তো এখানে এই জিনিসগুলো যখন আমরা বিভিন্ন চ্যানেলে আমাদের যে চীনা বন্ধুরা আছে তাদের সাথে আমাদের বাস্তব অবস্থাটা তুলে ধরলাম, যেটা আসলে সেই করোনার সময় থেকে শুরু হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আপনার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের মধ্যে একটা ছিল যে ইআরডিতে তারা আপনার একটা চিঠি দিয়েছে, প্রায় আমি ইফ আই এম নট রং প্রায় 764 কোটি ডলারের প্রজেক্ট আপনার চীনের সাথে এখন চলছে, এবং যেগুলোর জন্য আপনার আমরা কিছু G2G এবং কিছু প্রেফারেন্সিয়াল বায়ার ক্রেডিট যেটা আছে সেটাতে হচ্ছে। তো চীন বাংলাদেশের কাছে যেই প্রস্তাবনাটা দিয়েছে ইআরডির কাছে, সুনির্দিষ্টভাবে বলতে গেলে যে এটা যদি আমরা চাই তাহলে এই ফাইন্যান্সিংগুলো তারা ইউয়ানে করতে আগ্রহী। কেন তারা ইউয়ানে করতে আগ্রহী? কারণ 2018-তে আমরা একটা সার্কুলার দিয়েছিলাম, পরবর্তীতে একই সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক আবারও ইস্যু করে 2022-এ। সেটা হচ্ছে যে আমরা এখন অন্যান্য মুদ্রার সাথে চীনের মুদ্রাতেও এলসি করতে পারবো। কিন্তু আমরা যখন দেখতে যাচ্ছি যে আমরা ব্যাংকে যাচ্ছি এই এলসিগুলো করার জন্য, তখন ব্যাংক বরাবরই আমাদেরকে বলছে যে ব্যাংকের কাছে যথেষ্ট পরিমাণ ইউয়ানের রিজার্ভ নাই, কারণ আমাদের আসলে আমদানিটাই বেশি হয়, রপ্তানির যেই অংশ সেটা দিয়ে আমদানির তুলনায় কিছুই না। তো সেই সূত্রে ইউয়ান নাই আমাদের কাছে। তো আমাদের এখানে ইউয়ানের মজুদ বাড়ানোর জন্য এটা একটা প্রস্তাব ছিল। দ্বিতীয়ত, দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন পর্যায়ে যেই কথাটা হয় যে আমাদের ট্রেড ফাইন্যান্সের জন্য তারা $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান আমাদেরকে সফট লোন হিসাবে দিতে চাচ্ছে, যাতে করে আমরা এই আপনার ইউয়ানের যে ট্রানজ্যাকশনটা আছে সেটা শুরু করতে পারি। এতে করে আমাদের লাভ কী হবে? প্রথম কথা হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আমরা যেটা দেখতে পারলাম যে 85 টাকার থেকে সেটা 125 টাকায় গেল। আপনি একই সময়ে যদি ইউয়ানটাকে কনসিডার করেন টাকার সাথে, তাহলে আপনি এটা দেখবেন যে 14 টাকার থেকে সেটা 16 টাকায় গিয়েছে। তো আমরা খুব কমফোর্টেবল জোনে থাকি যদি এইটার যেই বৃদ্ধিটা সেটা স্বাভাবিক বৃদ্ধি। আচ্ছা, তো আমরা খুব কমফোর্ট জোনে থাকি যদি এই রকম পর্যায়ে আপনার জিনিসটাকে স্টেবল রাখা যায়, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে বিভিন্ন যেই প্রকল্পগুলো হচ্ছে বা ব্যাংকের যে পেমেন্টগুলো আছে, ডলারের স্বল্পতার জন্য আমরা সময় মতো এই জিনিসগুলো করতে পারছি না। তো আমাদের কাছে যদি ইউয়ানের এই মজুদটা থাকে, আমরা সকল সময়ে এই জিনিসগুলো করতে পারি। মানে ইউয়ানের মজুদ বাড়লে তো আপনারা এখন যে ডলারে যে লেনদেন করছেন সেটা খরচও তো কিছুটা কমে যায়, তাই না? অফকোর্স, আমরা দেখুন সারা পৃথিবীব্যাপী এটা নিয়ে খুব ভোগান্তির মধ্যে দিয়ে গেছে। বিশ্ব যে বড় বড় সংস্থাগুলো আছে তাদের গবেষণায় যেটা এসছে যে আপনার এই যে দুইবার আপনাকে কারেন্সি চেঞ্জ করতে হচ্ছে, আপনি টাকা থেকে ডলার করছেন, ডলার থেকে আমি যদি চীনের প্রসঙ্গ ধরি তাহলে তাকে আবার ইউয়ান করতে হচ্ছে, এতে আপনার কিছু কিছু ক্ষেত্রে 17% পর্যন্ত আপনাকে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। সেখানে যদি আপনি আপনার কারেন্সির সাথে কোনো একটা সংযোগ করতে পারেন চীনের কারেন্সির, তাহলে একটা বড় অংশের খরচ কিন্তু আপনার কমে আসবে। আপনি যেটি বলছিলেন যে চীনের সঙ্গে বাংলাদেশ 36 বিলিয়ন ইউয়ান, $5 বিলিয়ন সমপর্যায়ের ঋণ নিয়ে আলোচনা করছে। আমরা আশা করছি যে জুলাই মাসে প্রধানমন্ত্রী চীনে গেলে এই বিষয়টি সুরাহা হবে। এটি একটি স্বস্তির খবর, ঠিক আছে, আমাদের ইউয়ানের যোগান বাড়বে। কিন্তু এর বিপরীতে একটি বিষয় খুব আলোচনা হয় যে চীন যে ঋণ দেয় সেটি ফেরত দিতে হয় খুব দ্রুত, গ্রেস পিরিয়ড কম থাকে। এই বিষয়টা তো আবার সরকারের জন্য একটু অস্বস্তির হয়। দেখুন, এখানে শুধু তাই না, আরও একটা ব্যাপার কনসিডারেশনে থাকে, সেটা হচ্ছে যে আমি যে ঋণটা নিচ্ছি সেটার সুদ হার কী হবে। বাংলাদেশের তরফ থেকে আপনার যেই কথাটা বলা হয়েছে যে আপনার 1%-এর আশেপাশে এবং আপনার গ্রেস পিরিয়ড যেটা আছে, আমরা কিন্তু যেটা এর আগেও দেখেছি যে বাংলাদেশ তার প্রয়োজনগুলো যথাযথভাবে যদি উপস্থাপন করতে পারে,
চীন কিন্তু বাংলাদেশের দাবির প্রতি সংবেদনশীল থাকে, ওদের সহানুভূতিশীল থাকে। সো এটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করবে যে আমরা বার্গেনিংটা কতটা ভালোভাবে করতে পারছি। এবং আমি আশা করি সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই এই ব্যাপারে অবগত, চীনের যারা আছেন বন্ধুরা তারাও এই ব্যাপারে অবগত। আমরা হয়তোবা কথাবার্তা বলে একটা মিড পয়েন্টে আসতে পারবো বলে আমরা ধারণা করছি। আচ্ছা, এখন আমরা ইউয়ানের যোগান বাড়াবো, এই জন্য হয়তোবা এই উদ্যোগটি নিতে হচ্ছে, কিন্তু অর্থ তো আবার দ্রুত যদি ফেরত দিতে হয় সেটি একটি আমরা আলোচনা করলাম। কিন্তু একই সঙ্গে যারা অর্থনীতিবিদ তারা আরেকটি বিষয় আলোচনা করছে যে শুধু ইউয়ানের যোগান বাড়াতে এত বড় অঙ্কের ঋণ নিলে এটা আসলে কোথায় আমরা ব্যবহার করব, উপযুক্ত প্রকল্প না বিবেচনা করে শুধু ঋণটা আনার জন্য তাড়াহুড়া করা বা ঋণটা নেওয়া, সেটি তো অনেকেই বলছেন যে সেটি সঠিক হচ্ছে না। কিছু লোক কথা বলবেনই, এইটা আমি ওই ব্যাপারে মন্তব্য না করি। আমরা ঋণের প্রয়োজনীয়তাটা নিয়ে কথা বলি, কারণ শুধু বাংলাদেশের অ্যাসপেক্ট চিন্তা করলে হবে না। তো যতগুলো দেশের সাথে আপনার চীনের এই মুদ্রার যোগানটা ভালো, তারা সরাসরি সংযোগ করতে পারে, প্রতিটা দেশেই আপনার উল্লেখযোগ্য হারে চীনের বিনিয়োগ বেড়েছে। এবং আমরা যেটা চাচ্ছি, আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে সামনে আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি, এবং সেখানে শুধু একমুখী যে আমাদের রপ্তানি, যেটা গার্মেন্টসের উপরে ডিপেন্ড করে, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 82-83% আমাদের এক্সপোর্টেরই হচ্ছে গার্মেন্টস। আমরা বহুদিন ধরে চাচ্ছি যে ডাইভার্সিফাইড একটা বিনিয়োগ বাংলাদেশে আসুক, যেরকমভাবে গত 15 বছরে ভিয়েতনাম অনেক রকমের আপনার ইন্ডাস্ট্রি কিন্তু তাদের এখানে হয়েছে, এবং তারা দেখা যাচ্ছে যে কোনো একটা যদি ফল করে তারা আরেকটা ইন্ডাস্ট্রি সেটাকে পুল আপ করতে পারছে। আমাদের এখানে কিন্তু এটার উপায় নাই। দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রজেক্টের কথা যেটা বলি, প্রজেক্টগুলো কিন্তু ব্যাপারটা এরকম না যে আমি বাজার থেকে কিছু একটা কিনতে গেলাম, টাকা দিলাম, নিয়ে চলে আসলাম। সেগুলোর খুব দীর্ঘ সময় ধরে আপনার ফিজিবিলিটি হয়, এবং আমাদের সংশ্লিষ্ট পর্যায়ে অনেকগুলো ধাপ পেরিয়ে সেগুলো যখন তার উপযোগিতা প্রমাণ করতে পারে, সর্বশেষ গিয়ে কিন্তু সেটা আপনার একনেকে পাস হয়, এবং তার পরবর্তীতে যেই ব্যাপারগুলো আছে সেগুলোর দিকে আমরা মনোযোগ দিই। সো বাংলাদেশের জন্য যদি অপ্রয়োজনীয় প্রজেক্ট হয়, সেটা বাংলাদেশকেই নিরূপণ করতে হবে। সেখানে ঢালাওভাবে আমি কেন আমার অপ্রয়োজনীয় প্রজেক্টের প্রস্তাবনাটা চীনের কাছে দিলাম, সেটার দায়টা আমার মনে হয় তাদের উপরে দেওয়াটা খুব যুক্তিসঙ্গত হবে না। আপনার এই এখন যেই নীতিতে আমরা আছি, যে আমরা একটা ব্যয় সংকোচনের নীতিতে আছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা প্রজেক্ট আগেই যেই আপনার ইয়েগুলো ছিল, আপনার প্রত্যেকটা প্রজেক্টের প্রয়োজনীয়তা নির্ণয়ের যে মানদণ্ডগুলো ছিল, সেগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্ত করে দেখা হচ্ছে। একটু যদি বলেন যে আপনারা তো অনেক দিন ধরেই আলোচনা করছিলেন, এত বড় বাণিজ্য, চীনের হিসাবে প্রায় $28 বিলিয়ন, বাংলাদেশের হিসেবে $20 বিলিয়ন বাণিজ্য, অনেক দিন ধরে আপনারাও আলাপ আলোচনা করেন যে চীনের কোনো ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশে চালু করা যায় কিনা। এর কোনো হালনাগাদ বা সবশেষ তথ্যপত্র আছে আপনাদের কাছে? আমি যতটুকু জানি যে এই আলাপ আলোচনাটা ফর্মাল ইনফর্মাল চ্যানেলে শুরু হয়েছে প্রায় 4-5 বছর ধরে। এখন আবার বেশ জোরে সোরে হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে যে আমরা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, এবং ডিজিটাল ব্যাংকিং যেটা, সেইটা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে, কারণ এটা সিকিউর, কনভেনিয়েন্ট, এবং আপনার অনেক বেশি ট্রান্সপারেন্ট। চীন সারা পৃথিবীব্যাপী যতগুলো দেশে এই ডিজিটাল ব্যাংক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় হচ্ছে চীনে। এবং তাদের অবকাঠামো, তাদের সিকিউরিটি, এবং তাদের যত ইউজার এগুলোর থেকে বেনিফিটেড হচ্ছে, সেই সংখ্যাটা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। তো আমাদের এই জায়গায় আমরা ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশ করতে যাচ্ছি ফর্মালি। তো সেই সংক্রান্ত ব্যাপারে কথাবার্তা বলার জন্য আমার জানা মতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত মাসেও গিয়েছিলেন, এবং সামনেও খুব তাড়াতাড়ি যাচ্ছেন। একই সাথে আমাদের আরও বেশি যোগান দরকার, এবং সেটাকে যদি আমাদেরকে ফর্মাল চ্যানেলে আনতে হয়, এই টোটাল যে আমরা আমদানি রপ্তানির বাণিজ্যটা করছি, তাহলে আমাদের আরও বেশি যোগান দরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশ যাদের সাথে আমাদের এর ধারে কাছেও বাণিজ্য নাই, কিন্তু সেই দেশের
ব্রাঞ্চ বাংলাদেশে আছে। তো আমার ধারণা যে সংশ্লিষ্টরা ব্যাপারটাকে হয়তো অনুধাবন করতে পেরেছেন। চীনের বাণিজ্য নিয়ে আলাপ করছিলাম বাংলাদেশের সঙ্গে, একটু অন্য প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। কয়েকদিন পরেই তো জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার জীবনের প্রথম বাজেট উপস্থাপন করবেন 6 তারিখ। একটু বলবেন যে ব্যবসায়ী হিসেবে আসলে আপনারা কেমন বাজেট প্রত্যাশা করছেন? দেখুন, এই বাজেটের আমরা যেটা ফিল করি যে এই প্রতিবারের বাজেটের আগে স্টেক হোল্ডারদের সাথে আসলে 1 ঘন্টার মিটিংয়ে এই জিনিসটাকে নিরূপণ করা সবসময় বোধহয় সম্ভব হয় না। তো আমরা আশা করি যে আগেও এটা বলেছি, এবারও বলছি, ভবিষ্যতেও বলবো যে এই বাজেটের ওনারা যে কর বাড়াচ্ছেন কমাচ্ছেন স্পেসিফিক পণ্যের উপরে, সেই জায়গাটাতে স্টেক হোল্ডারদের মতামতকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করে সেই অনুযায়ী এটা যদি নিরূপণ করেন তাহলে করের ক্ষেত্রে ভালো হয়। প্রতিনিয়ত আমরা দেখছি যে এই নীতির পরিবর্তন হচ্ছে। আজকে একটা, আগামী বছর একটা, এই 2 বছরের মাঝখানে বেশ কিছু এসআরও, স্পেশালি এই জিনিসগুলো হলো আপনার কাস্টমস এবং ভ্যাটের ক্ষেত্রে। তো এগুলো যেমন দেশি ব্যবসায়ীদের জন্য বিড়ম্বনার, একইভাবে যারা বিদেশি বিনিয়োগকারী আছে তারাও আসলে এই ব্যাপারগুলো নিয়ে প্রায়ই আমাদের কাছে অভিযোগ করেন যে আমাদেরকে যেই ছবিটা তোমরা দেখিয়েছো আমরা বিনিয়োগের পূর্বে এবং আমরা বিনিয়োগের পরে তোমাদের এই ব্যাপারগুলো যা দেখছি সেগুলো আসলে ম্যাচ করে না, এবং ভবিষ্যতে যে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আসবেন তাদের কাছে খুব খারাপ আপনার সিগন্যাল যাচ্ছে। আমাদের 100টা ইকোনমিক জোনে আমরা যদি চাই যে এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা বড় মাত্রায় ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার নীতির ধারাবাহিকতাটা সেটা থাকতে হবে। আমরা বরাবর বলতেছি যেটা যে আমাদের কর হার কমানো এবং আপনার ট্যাক্স নেট যেটা আছে সেটাকে বৃদ্ধি করা। আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন সময়, আমি এফবিসিসিআইয়েরও মেম্বার, বেশ কিছু সাব কমিটিতে বলেছি, আমাদের মাননীয় বিভিন্ন মন্ত্রীরা যখন থাকেন সেখানে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করেছি। এমনকি আমাদের যে একেবারে এজেন্ডা ধরে আলাপ হয়েছে সেখানেও যেটা আমরা বলেছি যে আপনারা বিভাগীয় শহরগুলোকে টার্গেট করে ট্যাক্সের জন্য যেই প্রেস করতে থাকেন, এইটা আসলে না করে এই বিভাগীয় শহরগুলোর বাইরেও এখন অনেক মানে ট্যাক্স দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আছে, সেখানে যান। তো সেই জায়গায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আমরা দেখছি না। এটা ঠিক, যারা কর দিচ্ছে তাদের উপর এনবিআর এর চাপ বেশি, কিন্তু আবার উল্টো চিত্র তো আছে, আপনারা যারা কর দেন তারাই তো বেশি কর ফাঁকি দেন, এনবিআর এর লোকজন এমনটা বলে সবসময়। এর তো কোনো জবাব আবার নাই আপনাদের কাছে? দেখুন, ব্যবসায়ীরা কর দিতে চান, কিন্তু সেটা সহনীয় মাত্রায় হতে হবে। যারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, যেই মুহূর্তে আমার পণ্যটা পৌঁছলো তখন পোর্টে, তখন থেকে বিভিন্ন নামে বিভিন্ন খাতে আপনি কর নেওয়া শুরু করলেন, তারপরে বিক্রয় এবং বিক্রয়ের পরবর্তী কর যেগুলো আছে সেগুলো আপনি খালি দিচ্ছেন। আমি একই জায়গায় যেটা দেখব যে আমার ব্যবসার উপরে আমি যে কর দিয়ে যেই ফ্যাসিলিটেশনটা পাচ্ছি, আর আমার গ্রামে একটা লোক যার কাছাকাছি ধরনের ইনকাম আছে, উনি 1 টাকাও কর দেন না। হাউ ইজ দ্যাট জাস্টিফাইড? সো করের ব্যাপারটা যেটা আছে সারা পৃথিবীব্যাপী একটা যৌক্তিক পর্যায়ে রাখতে হয়, এবং একটা ব্যাপারে সকলকে বাধ্য করা যে কর তোমাকে দিতেই হবে। সো আমরা তো কর, বাংলাদেশ যাতে কর বেশি পায়, কারণ বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও অত্যন্ত লজ্জাজনক পর্যায়ে আছে একেবারেই, এবং আমরা সারা পৃথিবীব্যাপী মানে কেন যেন এই জিনিসটার ব্র্যান্ডিং হচ্ছে যে আমরা উন্নতি চাই, উন্নয়ন চাই, কিন্তু আরেকজনের পয়সায় চাই। ঠিক আছে, সব কিছু সরকার করে দিবে, সরকারকে ওই টাকাটা আমাকে দিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। সো যে আমরা যারা দিচ্ছি তাদের জন্য ব্যাপারটা সহজ করেন, আর যারা দিচ্ছে না তাদেরকে বাধ্য করেন যে এইটা সরকারের, রাষ্ট্রের অধিকার। এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা খুব কার্যকর উদ্যোগ, এফিশিয়েন্ট উদ্যোগ দেখতে পাইনি। আচ্ছা, আপনি ব্যবসা পরিবেশ নিয়ে প্রসঙ্গ যেহেতু টানলেন, আরেকটু প্রসঙ্গে একটু টানি। আপনি দেখছেন যে সাম্প্রতিক সময়ে গত জুন থেকে বেসিক্যালি যখন 6 এবং 9 সুদ হারটা যখন উঠে যায়, তারপর থেকে ব্যাংক ঋণের সুদের হারটা আস্তে আস্তে বাড়ছে, এখন প্রায় 14% আশেপাশে। এফবিসিসিআই গভর্নরের সাথে বৈঠক করে দাবি করেছে যাতে সুদ হারটা না বাড়ে। ঠিক এমন প্রেক্ষাপটে এই সুদ হার যদি এবার বাড়তে থাকে, সেটা তো আপনাদের জন্য আরেকটু মরার উপরে খাড়ার ঘা হবে নাকি? দেখুন, আমি না আসলে আমাদের একটা রাষ্ট্রীয় নীতি আছে, আমাদের প্ল্যান আছে। আমরা
2026-এর মধ্যে কোথায় যেতে চাই, আমরা 2041-এ কোথায় যেতে চাই। এবং আপনি যখন লক্ষ্যটা ঠিক করেন আপনার প্রত্যেকটা অর্গানকে ওইটার সাপোর্টিং ভূমিকায় থাকতে হয়। বাট আমরা কেন যেন দেখছি যে আমাদের ইনস্টিটিউশনগুলো ঠিক উল্টো ভূমিকায় আছে। আপনি যখন নাকি একটা জায়গায় 2041-এ পৌঁছতে চাচ্ছেন, তার আগে আমি 26-এর কথাই যদি বলি, এটার অনেকগুলো মাপকাঠি আছে। আপনাকে শুধু আর্থিকভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ালেই হবে না, তার সাথে যেই সহযোগী ফ্যাক্টরসগুলো আছে সেদিকেও মনোযোগ দিতে হবে। আপনাকে ইজ অফ ডুইং বিজনেসে আপনার উল্লেখযোগ্য অগ্রগতি করতে হবে এবং সেইটাকে সাপোর্ট করে এমন নীতি হতে হবে। বিনিয়োগ নিয়ে আমি আপনার করোনার সময় থেকেই অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশে না। সেখানে আপনার উচিত ছিল যে এই কঠিন সময়গুলোতে আপনি প্রণোদনা দিয়েছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু প্রণোদনার পরবর্তী সময়ে যারা আছেন এবং যে স্টার্টআপগুলো আছে, যারা বড় কর্পোরেট, তাদের অনেক রকমের সিস্টেম থাকে নিজেকে সিকিউর করার জন্য। কিন্তু এর বাইরে আমার যে ইনফর্মাল জায়গাটা আছে, যেখানে আমি একজন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকায় থাকব, সেই জায়গায় যদি আপনি হঠাৎ করে স্টেক হোল্ডার্সদের সাথে কথাবার্তা না বলে ওয়ান ফাইন মর্নিং আমি চা খেতে খেতে ডিসাইড করলাম আজকে এটা করতে হবে, এটা তো হয় না। এখন আমরা যদি বলতাম যে অতটুকু অগ্রগতি না হইলে আপনার সরকারি কর্মকর্তাদের বেতন দেয়া যাবে না, তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন, মানবেন উনি? আমার বাড়িতে কোত্থেকে খাবার যাবে, আমি কিভাবে আমার প্রতিষ্ঠানের বেতন দিব, সেটা আমাকেই নিরূপণ করতে হয়। উনাদেরটা তো নিরূপণ করে গভর্নমেন্ট, যেটা 42% আপনি আমার ট্যাক্সের টাকা নিয়ে নিচ্ছেন। সো আমাকে কোনোভাবে আপনি অংশীজন করবেন না, আমার সাথে আলাপ আলোচনা করবেন না, করার পরে আপনি হুকুম জারি করে দিলেন আপনাকে অত টাকা দিতে হবে এবং আপনার হুকুম অনুযায়ী আমি 9% সুদে ঋণ নিয়েছি, ব্যাংক আমাকে জানাই দিল যে আমাকে এটা 13, 14, 15, 16, 18% পর্যন্ত করতে হবে। এবং কেন জিজ্ঞেস করলেই আমাকে একটা সার্কুলার ধরায় দেয়। আমি তো একটা জায়গায় হিসাব নিকাশ করে তারপরে আমি এই বিনিয়োগটাই করেছি। এই যে আমার লোকসানটা গুনতে হবে, সেই লোকসানের ভাগিদার তো উনাদেরও হওয়া উচিত। উনার নীতির ভুলের জন্য আমি কেন লোকসান গুনতে যাব? আমি তো দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতেছি। এইটা আসলে ব্যবসায়ীদের জন্য খুব কঠিন একটা সময়, উনাদের অব্যবস্থাপনার জন্য। আলমামুন, আপনাকে কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চীন বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বাণিজ্য, এগুলো নিয়ে আলাপ করলাম। অতিথি যেটি বললেন যে চীনের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াতে আসলে ইউয়ানের যোগান বাড়ানো খুব জরুরি। একই সঙ্গে চীনের কোনো ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশে চালু করা যায় কিনা, যেটি নিয়ে অনেকদিন আলোচনা হচ্ছে। আমরা চাইব সরকার এটিকে দ্রুত সুরাহা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।